আগের ভিডিওতে আমরা অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল এই বলগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তাদের রাশিমালা কী হবে, অভিকেন্দ্র বল বাস্তব বল, অপকেন্দ্র বল অলিক বল, এইগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছিল। আচ্ছা, এবার আজকে প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনা করব যে বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি। প্রথমে সাইকেল আরোহী, তারপর আমরা চার চাকা গাড়ির ক্ষেত্রেও কি ঘটনা ঘটে সেই সব ব্যাপারগুলো আলোচনা করব। দেখো, ব্যাপারটা খুব সিম্পল। তোমরা যারা সাইকেল চালাও তারা ব্যাপারটা খেয়াল করেছো, মানে ফিল করা উচিত যে একটা সাইকেল আরোহী যখন একটা স্ট্রেট রাস্তায় যায়, সোজা রাস্তায়, তখন কোনো সমস্যা নেই, সাইকেল আরোহী সোজা পথেই সাইকেল চালিয়ে যেতে পারে। কিন্তু সোজা পথে যেতে যেতে হঠাৎ করে যদি তোমার বাঁ দিকে বা ডান দিকে টার্ন নেবার দরকার হয় এবং সেটা যদি তোমার বৃত্তাকার পথ হয়, তাহলে দেখা যায় সাইকেল আরোহী নিজেকে সোজা রাখতে পারে না। মনে করো এইভাবে সোজা রাস্তায় যাচ্ছে, যেতে যেতে বাঁ দিকে টার্ন নেবে, তার টার্নটা কিন্তু এইভাবে যেতে যেতে এইভাবে হয় না। কিভাবে হয়? এই সোজা যেতে যেতে বাঁ দিকে কিছুটা হলো বেঁকে যায়, বেঁকে টার্ন নেয়। আবার সোজা যেতে যদি ডান দিকে টার্ন নিতে হয়, তাহলে ডান দিকে টার্ন নেবার আগে সে কিন্তু নিজের শরীরটা বা সাইকেলটা কিছুটা হলেও বেঁকে যায়। এই ব্যাপারটা তোমরা অবশ্যই ফিল করেছো বলে আমি বিশ্বাস করি। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হয়, যে আমি সোজা পথে যখন যাচ্ছি তখন তো আমাকে বাঁকতে হচ্ছে না, যখনই আমি বাঁকা পথে বা বৃত্তাকার পথে বাঁক নেবার চেষ্টা করছি, তখন সেক্ষেত্রে দেখা যায় সেই বৃত্তাকার পথের কেন্দ্র যেদিকে হবে, যেমন মনে করো বাঁ দিকে যদি টার্ন নিই, কেন্দ্রটা বাঁ দিকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় বাঁ দিকে বেঁকে যায়। আর যদি ডান দিকে টার্ন নিই তাহলে ডান দিকে বেঁকে যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন বেঁকে যাই কেন? তারপর প্রশ্ন আসবে যে কতটা বাঁকবে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, কিভাবে নির্ভর করবে, এই ব্যাপারগুলো আলোচনা করব। তো প্রথমত বলি যে তুমি যদি সোজা রাস্তায় চলো, এই মনে করো তোমার সাইকেল, আমি সবটা আঁকছি না, এই মনে করো তোমার সাইকেলের প্রথম অংশটা, তাহলে সেই অবস্থায় ভাবতে পারো যে তোমার ওজনটা নিচের দিকে কাজ করছে, এবং যখনই ওজন নিচের দিকে কাজ করছে, সাইকেলের চাকাটা বা চাকাগুলো ভূমির ওপর একটা বল প্রয়োগ করছে ওজনের জন্য, তাহলে ভূমি একটা লম্ব প্রতিক্রিয়া প্রয়োগ করবে। যেহেতু সাইকেলটা সোজাভাবে বল প্রয়োগ করছে, তাহলে সেক্ষেত্রে সেই বলের প্রতিক্রিয়া স্বরূপ একটা নর্মাল রিয়াকশান, সেটা কি হবে? ভূমির সঙ্গে লম্বভাবে উপর দিকে কাজ করবে। এবং এই অবস্থায় বলতে পারো দিস মাস্ট বি ইকুয়াল টু দিস। তার কারণ সাইকেলের উপর দিকে বা নিচের দিকে কোনো গতি থাকে না, সামনের দিকে থাকে। তাহলে এই দুটো বল সাইকেলের গতির ক্ষেত্রে হয়তো প্রভাব ফেলে না, কিন্তু ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে অবশ্যই প্রভাব ফেলে। তাহলে সোজা রাস্তায় বাঁক নিলে এটা খুব সহজেই হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি বাঁকা রাস্তায় যাচ্ছি, তখন যদি এই অবস্থায় থাকে, মনে করো রাস্তাটা এরকম সার্কুলার পাথ, এই মনে করো সার্কুলার পাথ, এইদিকে বৃত্তের কেন্দ্র আছে, তাহলে তখন কি অসুবিধা হচ্ছে? দেখো, আমরা আগের দিনের আলোচনায় দেখেছি যে একটা বস্তু যদি বৃত্তাকার পথে বাঁক নেয় বা বৃত্তাকার পথে ঘোরে, আমি ধরে নিলাম একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, আমি জানি at each and every point a force acts on the particle towards the center, মানে গতিপথের প্রত্যেক বিন্দুতে কণাটির ওপর বৃত্তের কেন্দ্র বরাবর একটা বল কাজ করে, যেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। যদি বস্তুটা এখানে আসে তাহলে সেক্ষেত্রে বলটা এই বরাবর কাজ করবে, যখন এখানে আসবে এই বরাবর কেন্দ্র বরাবর কাজ করবে, যখন এখানে যাবে এই বরাবর কাজ করবে। তাহলে এখানে যখন সাইকেল আরোহী বৃত্তাকার পথে বাঁক নেবে, তাহলে তার উপরও একটা অভিকেন্দ্র বল কাজ করার কথা, and it must be towards the center of the circle। তাহলে এখন যদি আমি তাই ভাবি যে এইদিকে একটা বৃত্তাকার, এইদিকে একটা বল কাজ করছে কেন্দ্র বরাবর, তাহলে সেই বলটা আসবে কোথা থেকে? সেই বলটা তো আমাকে সোর্স থাকতে হবে কোনোটা, বা শুধু সিঙ্গেল ফোর্স থাকলে তো ইকুইলিব্রিয়াম আসবে না। তাহলে সেই ব্যাপারটা তোমার আসছে কোথা থেকে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে সেই বলটা আমি পাচ্ছি না, কিন্তু সে বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, আমি জানি তার উপরে একটা অভিকেন্দ্র, অথবা যদি বাইরে থেকে না দেখে তুমি যদি উপরেই ভাবো, তাহলে সেক্ষেত্রে তার উপর একটা অপকেন্দ্র বল কাজ করে, সেটা আমি ধরে নিতে পারি, তাই না? তাহলে সেক্ষেত্রে ওই বলটাকে ব্যাখ্যা করবো কি করে? দেখো, যদি আমি বাঁকিয়ে দিই
তাহলে কিন্তু ব্যাখ্যা করাটা খুব সহজ হয়ে যায়। কীরকম হচ্ছে, এবার আমি ভাবছি যে সত্যি সত্যি সাইকেল আরোহী বেঁকে যাচ্ছে, তাহলে এটা যদি তোমার রাস্তা হয়, আমি ধরে নিলাম সাইকেল আরোহী এটা হচ্ছে চাকা, এই মনে করো সাইকেল আরোহীর অবস্থা। তাহলে এখন ওজনটা তো সেই নিচের দিকেই কাজ করবে, ওজন নিয়ে তো বলার কিছু নেই, এই হয়ে গেল এমজি। এখন এখানে একটা ব্যাপার দেখো, তুমি যখন বেঁকে ঘুরবে, যেহেতু বেঁকে নিয়েছো, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ভূমির ওপর সোজা বল প্রয়োগ করছো না, তুমি কি করছো, ভূমির ওপর বাঁকা ভাবে বল প্রয়োগ করছো। এই আমি যেদিকে দাগ রেখে দিলাম, তুমি এইভাবে বাঁকা দিকে ভূমির ওপর বল প্রয়োগ করছো। তাহলে ভূমি কিন্তু যে প্রতিক্রিয়া স্বরূপ যে বলটা দেবে সেটা কিন্তু সোজা হবে না, ভূমি যে প্রতিক্রিয়া স্বরূপ বলটা দেবে সেটাও কিন্তু বাঁকা হয়ে যাবে। মানে এক্ষেত্রে নর্মাল রিঅ্যাকশনটা এই দিকে কাজ করবে। ব্যাপারটা বোঝা গেল? আবার বলছি, যখন তুমি সোজাভাবে মুভ করছিলে তখন ওজন আর লম্ব প্রতিক্রিয়া ব্যালেন্স করে যাচ্ছিল, অভিকেন্দ্র বলকে কেউ যোগান দিতে পারছিল না, মানে আমি সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্সটা পাচ্ছিলাম না। কিন্তু যখন আমি বাঁকাভাবে ঘুরছি এই কথাটা ভাবছি, ওজন নিচের দিকে কাজ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন বাঁকাভাবে ঘুরছে, চাকার মাধ্যমে সাইকেলটা ভূমির ওপর বাঁকাভাবে বল প্রয়োগ করছে। ঠিক আছে, the force is applied on the ground in not in normal direction। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভূমি যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করবে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, আমি বলতে পারি দ্যাট নর্মাল রিঅ্যাকশন উইল বি টিল্টেড, অথবা বলতে পারি ইট উইল নট বি নর্মাল টু দ্য গ্রাউন্ড। তাহলে আটটা এদিকে কাজ করছে, এবার যখনই আটটা এদিকে কাজ করছে তুমি আটটাকে উপাংশে ভাঙতে পারো। আচ্ছা, সাইকেল ছবিতে আঁকাবার দরকার নেই, তোমার বোঝানোর জন্য আমি এঁকেছিলাম। এবার যদি ছবিটাকে আমি দেখাতে চাই, এইভাবে আমি দেখাতে পারি। দেখো, এইদিকে এমজি কাজ করছিল, নর্মাল রিঅ্যাকশন এইদিকে কাজ করছে, আমি আটটাকে দুটো উপাংশে নিয়ে দিলাম, আমি ধরে নিলাম উল্লম্বের সঙ্গে কোণ থিটা, তাহলে এই কোণটা হয়ে গেল আর কস থিটা, আর এই কোণটা হয়ে গেল আর সাইন থিটা। ঠিক আছে, যদি তাই হয় তাহলে এবার দেখো আর কস থিটা এমজিটাকে ব্যালেন্স করছে, এবং আর সাইন থিটাটা তুমি বলতে পারো এক্ষেত্রে অভিকেন্দ্র বলের যোগান দেবে। In such case, the cos component will balance the weight of the cyclist, means weight of the cycle plus cyclist, and the sin component will provide the centripetal force. বোঝা গেল? সোজা অবস্থায় থাকলে এই উপাংশটা বা এই বলটা আসছিল না, যেটাকে আমি অভিকেন্দ্র বলের অস্তিত্ব হিসেবে ধরে নিচ্ছি। এবং এখানে যদি তুমি ইকুয়েশন লিখতে চাও খুব সহজে হয়ে যাবে, আর cos থিটা ইকুয়াল টু mg, আমি বলেই দিচ্ছি আর sin থিটাটা অভিকেন্দ্র বলের যোগান দেবে। সো r sin theta equal to mv square by r, where m is the mass of the cycle plus cyclist, v is the velocity of the cycle, and r is the radius of this circular path। মানে এটা তো পার্ট অফ সার্কুলার পাথ দেখানো হয়েছে, সবটা দেখানো সম্ভব নয়, তো এই পার্ট অফ সার্কুলার পাথ, যে সার্কুলার পাথটার কথা বলেছি তার রেডিয়াস হচ্ছে r। এবং এখান থেকে তুমি খুব সহজেই করে দিতে পারো, এটাকে যদি 1 আর 2 করো, আমি 2/1 যদি করি তাহলে লেফট হ্যান্ড সাইডে sin থিটা বাই cos থিটা, তার মানে আমার পড়ে থাকবে লেফট হ্যান্ড সাইডে tan থিটা, আর রাইট হ্যান্ড সাইডে m ক্যান্সেলস আউট, তাহলে পড়ে থাকছে v স্কয়ার বাই r। আর যদি তুমি থিটা ফাইন্ড আউট করতে চাও, ইট উইল বি tan ইনভার্স v স্কয়ার। তুমি এখানে মনে রেখো যে আমি অ্যাঙ্গেল কোনটা নিয়েছি, অ্যাঙ্গেল নিয়েছি যে ভার্টিক্যালের সঙ্গে r এর কত অ্যাঙ্গেল, মানে সাইকেল আরোহী কত কোণে বাঁক নেবে, সেই কোণটা উল্লম্বের সঙ্গে যদি থিটা হয় তাহলে এই রিলেশনটা আসবে। কোনো এক বছর পরীক্ষায় গোটা ব্যাপারটাকে চেঞ্জ করে দিয়েছে। কিরকম চেঞ্জ করেছে? বলেছে সাইকেল আরোহী যদি আনুভূমিকের সঙ্গে থিটা কোণে বাঁক নেয় তাহলে সম্পর্কটি নির্ণয় করো, এই সম্পর্কটি। তো কি হবে, গোটা ব্যাপারটা একটু পাল্টে যাবে। আচ্ছা, আগেরটা হয়ে গেছে, এবার আমি এই ছবিটায় চলে আসছি, যেটা পরীক্ষাতে কোনো এক বছর এসেছিল 17 সালে বা 18 সালে, আমার এক্স্যাক্ট এটা মনে নেই। এরকম ভাবে প্রশ্ন দিয়েছে, একজন সাইকেল আরোহী বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, কিন্তু বৃত্তাকার পথে বাঁক নেবার সময় সে আনুভূমিকের সঙ্গে থিটা কোণে বাঁক নেয়। তাহলে যদি আনুভূমিকের সঙ্গে থিটা কোণে বাঁক নেয় তাহলে এটা কিন্তু আর সাইন থিটা হবে না, তখন সাইন থিটা আর কস থিটাটা পাল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে কস থিটা আর এটা হয়ে যাবে সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে আমার এক্ষেত্রে এই দিকের ইকুয়েশনগুলোও পাল্টে যাবে, এবং সেক্ষেত্রে আমি খুব সহজে লিখে দিতে পারবো আর cos থিটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r, আর r sin থিটা ইকুয়াল টু mg। বাস এইটুকু তোমার চেঞ্জ হবে।
তাহলে এখানে তুমি যদি করতে চাও ট্যান থিটা করেও করতে পারো, অথবা তোমার যদি মনে হয় একটু উল্টো রকম ভাবে করি যে 1/2 করে দিই, তাহলে 1/2 যদি করি তাহলে এখানে cos থিটা বাই sin থিটা মানে cot থিটা হবে, আর এটা হবে v স্কয়ার বাই r। কোন রিলেশন এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি বলে রাখি কোন রিলেশনটা দিচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখবে। যদি ট্যান থিটা পাই তাহলে বুঝে নেবে যে তোমার ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল বলেছে, আর যদি তোমার কট থিটা দেয় তাহলে তোমাকে বুঝে নিতে হবে অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে হরাইজন্টালের সঙ্গে সাইকেল আরোহীর কোণটাকে বলতে চাইছে। কোন প্রবলেমটা দিয়েছে সেটার উপর বেস করে তোমাকে অঙ্কটা এগোতে হবে বা প্রমাণটা এগোতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, এটা দিয়ে কিন্তু মেনলি অঙ্ক দেয় না, অঙ্ক কিন্তু আগেরটা দিয়েই দেয়, মানে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তো অঙ্কটাও দেখে নেবে যে কীরকম অঙ্ক দিয়েছে। এটা কোনো এক বছর খালি প্রমাণই এসছে পরীক্ষাতে, কিন্তু অঙ্ক কিন্তু সবই ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু এখানে ঘর্ষণ বলটাকে বাদ দিয়েছি, মানে ঘর্ষণ বলটাকে ক্যালকুলেশনের মধ্যে আনিনি। কিন্তু যদি ঘর্ষণ বলটাকে আনা হতো তো কিভাবে কোন দিকে কাজ করতো? এখানে তো আমি কি বলছি, সাইকেল আরোহী মুভ করছে এদিকে, ঠিক আছে, সাইকেল আরোহী মানে তুমি ভাবো যে এটা যদি বৃত্তাকার পথ হয় তাহলে সাইকেল আরোহী স্পর্শক বরাবর কাজ করছে, কিন্তু সাইকেল আরোহীর উপর ক্রিয়াশীল বলটা তো কেন্দ্র বরাবর, তাই না? তাহলে ক্রিয়াশীল বলটা সাইকেল আরোহীকে কেন্দ্রের দিকে টানছে, তাহলে ঘর্ষণ বলটা কি হবে? তার উল্টো দিকে, তাই না? তো কোন দিকে আমার এখানে জানার দরকার নেই। আমি একটা জিনিস বুঝতে পারছি, যদি আমি ইকুইলিব্রিয়ামের কথা ভাবি তাহলে সেক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কি ছিল? এফএস আর mv স্কয়ার বাই আর, এই দুটো সমান হতে পারত, তাই না? মানে সাইকেল আরোহী তো আর এই বরাবর মুভ করছে না, ইট টেন্ডস টু মুভ, মানে সে যদি যাওয়া হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে কিন্তু ছিটকে চলে আসবে এই বরাবর, মানে আসার প্রবণতা, এই ব্যাপারটা বলতে চাইছি। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে ঘর্ষণ বলটাই এই সীমাস্থ ঘর্ষণ বলটাই হয়ে যাবে অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান, ঠিক? তাহলে এখান থেকে আমি ঘর্ষণ বলের মানটাকে যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে মিউ এমজি, আর এটা হয়ে যাচ্ছে এম ভি স্কয়ার বাই আর। এমটা কেটে দাও, তাহলে ভি ইকুয়াল টু করে থাকবে মিউ আর জি। এটা দিয়ে কিন্তু বহুবার জয়েন্টে প্রশ্ন এসেছে। তুমি যদি এই রিলেশনটা মনে রাখতে নাও পারো, তুমি মনে রাখবে এই দুটো বল ইকুয়াল হয়ে যাবে ব্যালেন্সড কন্ডিশনে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স মাস্ট বি ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এই দুটোকে তুমি সমান করলে সেখান থেকে ভি এর মান চলে আসে, ঠিক আছে? তাহলে এই এতক্ষণ পর্যন্ত আমরা সাইকেল আরোহীর গতি নিয়ে আলোচনা করলাম। এবার তুমি একটা জিনিস ভাবো যে সাইকেল আরোহী ঠিক আছে নিজেকে বাঁকিয়ে নিল, নিজেকে বাঁকিয়ে নিয়ে বৃত্তাকার পথে নিল। যদি চার চাকার গাড়ি হয়, চার চাকার গাড়িকেও তো বৃত্তাকার পথে বাঁক নিতে হবে। চার চাকার গাড়ি কি পারবে এইভাবে বেঁকে গিয়ে ঘুরে যেতে? সেটা তো আর সম্ভব নয়। চারটা চাকা থাকে, সাইকেলের দুটো চাকা থাকে, খুব সহজে নিজে টার্ন করলো, ঘুরে গেল। চার চাকার গাড়ি যখন হবে তখন কিন্তু এই ব্যাপারটা সহজ হয় না। এবং যখন চার চাকার গাড়ির রেস যদি তোমরা দেখেছো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখবে, যদি তুমি নিতে চাও জোর করে তাহলে কিন্তু তুমি পড়ে যাবে। তুমি একটা জিনিস খেয়াল করবে যে তুমি যাচ্ছ সাইকেল নিয়ে এভাবে, তুমি খুব স্পিডে চালাচ্ছ, খুব স্পিডে যেতে যেতে যদি টার্ন নেবার চেষ্টা করো দেখবে তুমি আছড়ে পড়ে যাবে। বোঝা গেছে? তার কারণ হচ্ছে খুব স্পিডে যেতে যেতে ঘুরতে যদি চাও তাহলে সাইকেলটা ওই বেঁকে যাবার মতো প্রয়োজনীয় সময়টা পাচ্ছে না, আর যখনই তোমার সময়টা পাচ্ছে না সে অভিকেন্দ্র বলের যোগানটা পাচ্ছে না, আর অভিকেন্দ্র বল না হলে সে কখনোই বৃত্তাকার পথে বাঁকতে পারবে না, সে স্লিপ কেটে পড়বেই। আচ্ছা, গাড়ির ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যখন গাড়িগুলো বাঁক নেয় তখন দেখবে স্পিডটা একদম কমিয়ে দেয়, আস্তে 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 টার্ন নেয়। কিন্তু যখন কার রেসিং হয়, কার রেসিংয়ের সময় দেখবে রাস্তাটা পুরোটা এরকম আঁকা বাঁকা থাকে। তাহলে ওই আঁকা বাঁকা রাস্তায় যদি কারটাকে যদি ওইভাবে টার্ন নিতে হয় তাহলে কিন্তু প্রত্যেক পথে ওইভাবে ব্রেক কষে তো টার্ন নেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে মনে রাখবে গাড়িটার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু সোজা থাকে না। কি থাকে? গাড়ির রাস্তাটা কিছুটা হলো যেদিকে বাঁক নেবে তার উল্টো দিকে রাস্তাটা এই রকম করা থাকে, কিছুটা হলেও উঁচু করা থাকে, যদিও অ্যাঙ্গেলটা খুব কম কিন্তু করা থাকে। মনে করো এইভাবে টার্ন নিচ্ছে, এদিকে গাড়ির রাস্তা যদি থাকে তাহলে রাস্তাটা এই দিকটা
এদিকে টার্ন নিচ্ছে, এই দিকটা কিছুটা হলেও উঁচু করা থাকে। কেন উঁচু করা থাকে? such that it can provide the necessary centripetal force। এই ব্যবস্থাটাকে বলা হয় ব্যাংকিং, এবং যতটা অ্যাঙ্গেল দেওয়া হয় সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ব্যাংকিং অ্যাঙ্গেল। ঠিক আছে, ব্যাংকের সঙ্গে কোনো ব্যাপার নেই, বারবার বলে রাখছি, যখন একটা চার চাকার গাড়ি প্রবল বেগে একটা বৃত্তাকার পথে বাঁক দিতে চায়, সেখানে রাস্তাটাকে কি করা হয়, যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে, একদিকের পাটটা কিছুটা হলেও উঁচু করে রাখা হয়। সেই উঁচু করে রাখার জন্য কি হয়, গাড়িটা তার বৃত্তপথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলটা পেতে পারে। ঠিক আছে, এবং এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, এবং ভূমির সঙ্গে যত কোণ করে রাস্তাটাকে তোলা হয় সেই কোণটাকে বলা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, আমাকে রাস্তা দেখাবার দরকার নেই, আমাকে গোটা ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে হবে, ছবি এঁকে দেখে দিতে হবে। দেখো কিভাবে প্রোভাইড করে। তো প্রথমত দেখো যে এখানে যদি গাড়ি থাকে তাহলে গাড়ির ওজনটা নিচের দিকে কাজ করবে। আচ্ছা, এখানে নর্মাল রিঅ্যাকশনটা এই বরাবর, এক্ষেত্রে বোঝানো খুব সুবিধা। তার কারণ হচ্ছে যে তলটাকেই তো তুলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে নর্মাল রিঅ্যাকশনটা দেখো তলের সঙ্গে লম্বভাবেই কাজ করছে। আচ্ছা, গাড়ি আঁকার দরকার নেই, আবার তুমি আটটাকে দুটো উপাংশে ভাঙতে পারো, একটা এই বরাবর উপাংশ হবে আর একটা এই বরাবর উপাংশ হবে, মানে বৃত্তের কেন্দ্র বরাবর, আগের সঙ্গে যদি মেলাও বৃত্তের কেন্দ্র বরাবর একটা উপাংশ থাকবে, তাহলে এই ব্যাপারটা ঘটবে। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটা আবার থিটা হবে, তাহলে এই দিকের কম্পোনেন্টটা হয়ে গেল আর cos থিটা, আর এদিকের কম্পোনেন্টটা হয়ে গেল আর sin। আশা করি বুঝতেই পারছো, এইদিকে তোমার বৃত্তের এইটা যদি হয় তাহলে এইদিকে বৃত্তের কেন্দ্র আছে, তাহলে অভিকেন্দ্র বলটা sin থিটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। দেখো আগের সঙ্গে পুরোটাই মিলে যাচ্ছে, ছবিটা খালি একটু আলাদা। তাহলে আমি বলতে পারি দিস ব্যাংকিং provides the necessary centripetal force to the car। বুঝলে? তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারছি the cos component will balance the weight of the car and sin component will provide the centripetal force। তাহলে এখানে সাম্যাবস্থায় আমি লিখতে পারি আগের মতোই r cos theta equal to mg and r sin theta equal to mv square by r। তাহলে তোমার ভাগ করলে একই রিলেশন থাকবে, 2/1 যদি করে দিই, আচ্ছা এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর, 2/1 যদি করি তাহলে পড়ে থাকছে v স্কয়ার বাই r। এখান থেকে তুমি ব্যাংকিং কোণটা সহজে বের করে নিতে পারবে। আচ্ছা, কতটা উঁচু করব সেটাও একটা করতে পারো, যে এটা যদি আমি এই উচ্চতা করব একটা দিক, সাপোজ রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে তুমি একটা জিনিস দেখো, এখান থেকে আমি পাচ্ছি tan θ = h/x, লম্ব বাই ভূমি। তাহলে কতটা বেগ হবে, কতটা উচ্চতা করবে সেটাও কিন্তু সরাসরি আমি করে দিতে পারি। যেমন ম্যাক্সিমাম লিমিট যদি আমি 60 কিলোমিটার করে দিই, বৃত্তাকার রেডিয়াসটা সাপোজ 50 মিটার, জি এর মান জানি, রাস্তাটা কতটা চওড়া জানি, তাহলে আরেকটা দিক কতটা উঁচু করব সেটা কিন্তু করে দেওয়া থাকে, যদিও এই থিটার মানটা বা এইচ এর মানটা খুবই কম হয়। তো এখান থেকে ভি এর মানটা বের করে রাখলাম, এইচ আর জি ডিভাইডেড বাই এক্স। শুধু তাই নয়, এখান থেকে তুমি ম্যাক্সিমাম ভি এর মানটা কত হবে, কোনো একটা জায়গায় স্পিড কতটা কন্ট্রোল করবে সেটাও তোমার বের করে দেওয়া যায়। বলে রাখি, পার্বত্য রাস্তায় ট্রেনগুলোকে অনেক সময় অনেকটা টার্ন নিতে হয়, তুমি মনে রাখবে সেখানেও কিন্তু এই ব্যবস্থাটা করা থাকে, কিন্তু এই অ্যাঙ্গেলটা এতটা কম হয় তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে। ঠিক আছে, যাই হোক, তাহলে এই গেল তোমার ব্যাংকিং অ্যান্ড ব্যাংকিং অ্যাঙ্গেল। আচ্ছা, এটার উপর কিন্তু প্রচুর ধরনের অঙ্ক থাকে। প্রচুর ধরনের কিরকম অঙ্ক থাকে আমি ছোট ছোট কয়েকটা আলোচনা করি। যেমন মনে করো প্রথম যেটা প্রবলেম, খুব সিম্পল, বলছে একটা গাড়ি 50 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ কত কোণে ব্যাংকিং করলে, মানে ব্যাংকিং এরই অঙ্ক দিয়েছে, বলছে যে সার্কুলার পাথে টার্ন নেবে তার ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস 50 মিটার, একটা কার টার্ন নিতে চাইছে, থিটার মান কত হলে, বলে তার ভেলোসিটি হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারে অঙ্ক হয় না, তোমরা জানো, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে এবং ডাইরেক্টলি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা করে দিতে পারি।
20 মিটার পার সেকেন্ড, এমন কিছু বেশি নয় ভেলোসিটি। আচ্ছা, বেগে নিরাপদে বাঁক নিতে পারবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, তোমাকে চেয়েছে কি থিটা, খুব সিম্পল অঙ্ক, কিছু ব্যাংকিং অ্যাঙ্গেল মানে tan থিটাটাই রিলেশন ভি স্কয়ার বাই আর জি। তাহলে এখান থেকে ভি স্কয়ার মানে 20 ইনটু 20, আর মানে 50, জি এর মান 9.8। খুব সহজ হয়ে গেল অঙ্কটা। তোমার এখানে পড়ে থাকবে 40 মানে 8 বাই 9.8, 98 করলে এটা 80, 2 দিয়ে কেটে দেওয়া যাবে, এটা 40, এটা 49। তাহলে এটা পড়ে থাকবে, থিটা তুমি ক্যালকুলেশন করে নেবে, প্রায় 37 ডিগ্রি মতো, 39 ডিগ্রি whatever। তো এইভাবে খুব সহজে আমি অঙ্কগুলো করে দিতে পারি, তাই না? বেশ। আচ্ছা, অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল দিয়েও তোমার প্রশ্ন থাকে, বিশেষ করে হাইড্রোজেন অ্যাটমের প্রবলেমে তোমার অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল বের করতে দেয়। সাপোজ তোমাকে বললো একটা হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের দেওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকে, দিস ইজ নিউক্লিয়াস, আর একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে। তোমার বলে দিল যে ব্যাস হচ্ছে 10 টু দি পাওয়ার -8 মিটার, তাহলে রেডিয়াস হয়ে গেল হাফ ইনটু 10 টু দি পাওয়ার -8 মিটার। ঠিক আছে, ব্যাস ডায়ামিটার দেওয়া ছিল, আমি রেডিয়াস করে দিলাম, একবারই করে দিলাম। আচ্ছা, ভেলোসিটি বলছে 2.2 ইনটু 10 টু দি পাওয়ার 8, 2.2 ইনটু 10 টু দি পাওয়ার 8, এটা বলেছে আবার সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও, 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তো খুব সিম্পল, fc ইকুয়াল টু v স্কয়ার বাই r। বাকিটা তুমি করতে পারবে, v এর মান বসাবে, r এর মান বসাবে, যেটা হবে সেটাই হচ্ছে। আচ্ছা, অনেক সময় ওমেগা দিয়েও প্রবলেম থাকে, যেমন মনে করে বলেছে 10 কেজি ভরের একটি বস্তু, a particle of mass 10 kg is rotating in a circular path of radius 50 centimeter, 50 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। তাহলে প্রথমে মিটার, ইউনিটগুলো সেম করতেই হবে, ব্যাসার্ধের পথে আবর্তন করছে। আচ্ছা, ভেলোসিটি বলেছে 60 rpm, rpm মানে হচ্ছে ওমেগা। তাহলে rpm এ কাজ হয় না, সেটাও আমরা আলোচনা করেছি। কি করতে হবে? রেডিয়ান পার সেকেন্ডে আনতে হবে, এবং রেডিয়ান পার সেকেন্ড যেতে গেলে তোমাকে পাই বাই 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা বলতে হবে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। বলেছে ফাইন্ড দ্য সেন্ট্রিফিটাল ফোর্স, তাহলে fc এটা হয়ে যাবে m ওমেগা স্কয়ার r, m এর মান 10, ওমেগা স্কয়ার মানে 4 পাই স্কয়ার, r মানে হচ্ছে 0.5, 0.5 মানে হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে 20 ইনটু পাই স্কয়ার, মানে 20 পাই স্কয়ারের মান মনে রাখবে 9.86। অবভিয়াসলি সবটা নিউটনে চলে আসছে, বুঝছে? আচ্ছা, কোন এক বছর প্রশ্ন দিয়েছে, এটাও পরীক্ষার প্রশ্ন, যে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আহ্নিক গতির অপকেন্দ্র বল কত? সরি, আহ্নিক গতির জন্য অপকেন্দ্র ত্বরণ কত? ফাইন্ড দ্য সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন অফ আর্থ ডিউ টু ইটস ডায়োডাল মোশন। আহ্নিক গতি, তাহলে রেডিয়াসটা দিয়ে দিয়েছে, বলেছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে প্রথমেই 8টাকে বের করে নাও, 6400 কিলোমিটার মানে কি 10 টু দি পাওয়ার 3 করে দিলাম, মিটার হয়ে গেল, ঠিক আছে? তাহলে 10 টু দি পাওয়ার 5 মিটার। আচ্ছা, এবার কি লাগবে? ওমেগা। তো আমি জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, একবার করেওছি বলে আহ্নিক গতির জন্য। টিটা কত? একবার আবর্তন। আহ্নিক গতি বলেছে, আহ্নিক গতি মানে 24 ঘন্টা, তাহলে এটা পড়ে থাকছে 2 পাই বাই 24 ইনটু 3600 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে ওমেগা স্কয়ার, তার মানে তোমার 2 পাই বাই 24 ইনটু 3600 গোটাটা স্কয়ার ইনটু 64 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা হয়ে যাবে অ্যাক্সেলারেশন ফর দ্য ডায়োডাল মোশন, এবং এটা আসবে মোটামুটি 0.033 মিটার পার সেকেন্ড। Obviously the acceleration is very very less. আচ্ছা, এই গেল তোমার অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল এই বিষয়ের কিছু প্রবলেম।
আচ্ছা, আরেকটা প্রবলেম, খুব আরেক ধরনের প্রবলেম আছে, পরীক্ষাতেও বেশ কয়েকবার এসছে। বলছে একটা গ্রামোফোনের চাকতি, গ্রামোফোন আইডিয়া নিশ্চয়ই আছে, আগেকার দিনের সেই গান শোনার জন্য ব্যবহার করা হতো, বড় বড় চাকার মতো। সেই চাকতি আছে এরকম, সেই চাকতির ওপর একটা কয়েন আছে, ঠিক? আমি এইভাবে দেখাচ্ছি, সাপোজ এটা একটা গ্রামোফোনের চাকতি, সেই চাকতির ওপর একটা কয়েন আছে, কয়েন এনি 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, যা হোক একটা কয়েন আছে। বলছে 7 সেন্টিমিটার দূরে একটি ক্ষুদ্র মুদ্রা রাখা আছে, প্রত্যেকে ঘূর্ণাক্ষ থেকে। তো ঘুরে মোটামুটি এই অক্ষ বরাবর, তাহলে এটা ঘূর্ণাক্ষ। তো বলছে ঘূর্ণাক্ষ থেকে 7 সেন্টিমিটার দূরে, আমি বলতে পারি দিস ইজ 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার দূরে একটা মুদ্রা রাখা আছে। শূন্য থেকে ঘূর্ণনের হার ধীরে ধীরে বৃদ্ধি করায়, মানে এবার তোমার চাকতিটা ডিস্কটা ঘুরতে দেওয়া হবে। এবার ঘুরতে দিলে এইভাবে আস্তে আস্তে ঘুরছে, ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ঘূর্ণনের হারটাকে বাড়ানো হলো। রেট অফ রোটেশন ইজ ইনক্রিজড গ্র্যাজুয়ালি। বলছে এবার ঘুরতে ঘুরতে যখন ঘূর্ণনের হার প্রতি মিনিটে 60 বার হলো, মানে ওমেগা 1 বলেছে 60 বার রোটেশন, 60 আরপিএম, 1 মিনিটে 60 বার, 60 রোটেশন পার মিনিট। খেয়াল রাখবে, পরিষ্কার সোজা নাও দেওয়া থাকতে, যেমন এখানে বলেছে 1 মিনিটে যখন 60 বার হলো, তাহলে বুঝতে হবে 60 আরপিএম। যখন হলো তখন কি হচ্ছে, মুদ্রাটি বাইরের দিকে চলতে আরম্ভ করলো, চলতে মানে সরতে আরম্ভ করলো, মানে এইভাবে যখন ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন স্পিডটা এটা হয়েছে, এটা কি হচ্ছে, গ্র্যাজুয়ালি স্টার্টস মুভিং টুয়ার্ডস দ্য আউটসাইড, মানে বাইরের দিকে সরতে শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে কেন সরতে শুরু করলো, অঙ্কে পরে আসছি, কেন সরতে শুরু করবে বলো তো? তার কারণ হচ্ছে যখন সেটা বৃত্তাকার পথে ঘুরবে, মুদ্রাটাও ঘুরবে, তাহলে মুদ্রাটার উপর, মুদ্রাটা অন দ্য ফ্রেম অফ দ্য রোটেটিং অবজেক্ট, তাহলে মুদ্রাটির ওপর একটা অপকেন্দ্র সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের মান কত হবে, এম ওমেগা স্কোয়ার। আর এমটা হচ্ছে মাস অফ দ্য কয়েন, ফিক্সড। আরটা হচ্ছে রেডিয়াস বা বলতে পারো ডিস্টেন্স অফ দ্য কয়েন ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, মানে 7 সেন্টিমিটার, এটাও কনস্ট্যান্ট। কিন্তু ওমেগার একটা পার্টিকুলার মান থাকবে, মান আছে, এবং ওমেগার মানটা যখন বাড়ছে ক্রমশ, ওমেগার মান বাড়ছে, তখন কি হচ্ছে, ওটা সরতে শুরু করছে। তুমি বলতেই পারো যে সবসময় তো অপকেন্দ্র বল আছে, তাহলে প্রথম থেকে সরছে না কেন? তাহলে নিশ্চয়ই ইন অ্যাপস, মানে এটা যখন ভাবছি এর সঙ্গে সঙ্গে আদার কোনো একটা ফোর্স ওই মুদ্রাটার উপর কাজ করছে, এবং সেই ফোর্সটা কি, সেই ফোর্সটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, মানে এদিকে তোমার অপকেন্দ্র বল কাজ করছে, আর এদিকে তোমার ঘর্ষণ বল কাজ করছে, ঠিক আছে? এবং প্রথম ক্ষেত্রে ঘর্ষণ বলটা অপকেন্দ্র বলটাকে ব্যালেন্স করে দিচ্ছে। ওই যে বলেছিলাম আমি, স্বনিয়ন্ত্রক বল, সেলফ কন্ট্রোল ফোর্স, মানে যত অপকেন্দ্র বল বাড়ছে তত ঘর্ষণ বল বাড়ছে, ব্যালেন্স হচ্ছিল। এবার হতে হতে যখন এই বলটা, ওমেগার মানটা এমন একটা হয়ে গেল যে ঘর্ষণ বল তাকে, তার ওপর ক্রিয়াশীল অপকেন্দ্র বলকে আর প্রতিনিধিত্ব করতে পারছে না, মানে এক্সটার্নাল ফোর্সটা বেশি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে, ঘর্ষণ বলটা আর ব্যালেন্স করতে পারবে না, ইট উইল ট্রাই টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। বোঝা গেল? বেশ, এবার কি বলেছে, যদি মুদ্রাটিকে 12 সেন্টিমিটার দূরে রাখা হয়, প্রথমে 7 সেন্টিমিটার দূরে রাখলাম, তারপরে বলছে 12 সেন্টিমিটার, দূরত্বটা বাড়িয়ে দিলাম। তাহলে যখনই দূরত্বটা বাড়িয়ে দিলাম, তোমার অপকেন্দ্র বলটা আরো বেড়ে গেল কোনো একটা পার্টিকুলার ওমেগার জন্য। তাহলে কি হবে, যেহেতু বেড়ে গেল, ঘর্ষণ বলটা তো ফিক্সড, প্রথম ক্ষেত্রে যা ঘর্ষণ বল কাজ করবে, দ্বিতীয় ক্ষেত্রে একই ঘর্ষণ বল কাজ করবে না, একটাই মুদ্রা, একটাই চাকতি, তাহলে দুটো ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা সেম। তাহলে তোমাকে প্রশ্ন দিয়েছে সেকেন্ড ক্ষেত্রে যখন আমি 12 সেন্টিমিটার দূরে রাখবো, প্রথম ক্ষেত্রে বলেছে 7 সেন্টিমিটার, দ্বিতীয় ক্ষেত্রে 12 সেন্টিমিটার দূরে রাখলাম, তখন ওমেগা 2 কত হলে ওটা বাইরের দিকে চলছে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি, দেখো প্রথম ক্ষেত্রে FC1 বললাম ঘর্ষণ বল, আর দ্বিতীয় ক্ষেত্রে সেটা যদি FC2 বলি, সেটাও ঘর্ষণ বলের সঙ্গে সমান, সীমাস্থ ঘর্ষণ বলের সঙ্গে সমান হবে। তাহলে দুটো ক্ষেত্রে যেহেতু ঘর্ষণ বল সমান, তাহলে আমি বলতে পারি উভয় ক্ষেত্রে অপকেন্দ্র বল সমান হবে। তাহলে আমি বলতে পারি প্রথম ক্ষেত্রে মুদ্রাটির উপর যে পরিমাণ অপকেন্দ্র বল কাজ করছে, দ্বিতীয় ক্ষেত্রে মুদ্রাটার উপর সমপরিমাণ অপকেন্দ্র বল কাজ করবে, তাই না?
তাহলে এক্ষেত্রে বলতে প্রথমেই লিখে দেবে যে ঘর্ষণ বল এক্ষেত্রে অভিকেন্দ্র বলের যোগান দেয়। অভিকেন্দ্র বল দিয়েও ব্যাখ্যা করতে পারো, লেখার সময় কোনো অসুবিধা নেই, কিন্তু উভয় ক্ষেত্রে ঘর্ষণ বলের মান সমান। অতএব F ইকুয়াল টু বা FC ইকুয়াল টু m ওমেগা স্কয়ার r ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি ওমেগা স্কয়ার r ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারি ওমেগা 1 স্কয়ার r1 ইকুয়াল টু ওমেগা 2 স্কয়ার r। অঙ্কের মধ্যে আছে অনেক কিছু, কিন্তু অঙ্কটা খুব সহজ। তোমাকে গোটা ব্যাপারটা বুঝতে হবে যে কি ঘটনা ঘটছে, মুদ্রাটা কেন বাইরে থেকে হঠাৎ করে চলতে শুরু করলো, কেন প্রথম থেকে চলতে শুরু করেনি, ঠিক? আবার দূরে সরিয়ে দিলে কেন বেশি বা কম বল লাগবে, এই ব্যাপারগুলো। আচ্ছা, তাহলে আমার ফাইনালি গোটা ব্যাপারটা হলো যে এক্ষেত্রে যেহেতু ঘর্ষণ বল উভয় ক্ষেত্রে সমান হবে, সো Fc ইকুয়াল টু m ওমেগা স্কয়ার আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটা সমান কনস্ট্যান্ট, তাহলে এটা আমি লিখতে পারি Pv ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে P1 V1 সমান P2 V2, তোমরা করেছিলে ঠিক একই নিয়ম। তাহলে বাকি অঙ্কটার মধ্যে আর কিছু নেই, আমি এখান থেকে করে দিতে পারি ওমেগা 2 স্কয়ারটাই লিখি আগে, ওমেগা 1 স্কয়ার r1 বাই r। এটাই মান বসিয়ে দাও। আচ্ছা, এটা rpm আছে, তাহলে 60 rpm মানে পাই বাই 30, তাহলে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এটা করলে কত আসছে? 2 পাই চলে আসছে। তাহলে 2 পাই, আচ্ছা তুমি যদি নাও করো, আমি বলি যেহেতু দুদিকে রেশিওর মতো করে, তো তুমি যদি চেঞ্জ নাও করো তাহলেও কিন্তু উত্তরটা আসবে, এবং সেটা আরপিএম। আমি বলছি এখানে চেঞ্জ করার দরকার নেই, কারণ এই তো রেশিও, ইউনিট ইউনিট কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে উত্তরটা যেমন r1 যায় ইউনিট, r2 তাই ইউনিট। তাহলে ওমেগা 2 ইউনিট কি হবে? ওমেগা 1 এর সঙ্গে সমান। তাহলে যদি আমি চেঞ্জ না করি তাহলে ওমেগা 2 টা আরপিএম এ আসে। তাহলে এটা করে দিলাম 60 স্কয়ার, r1 হচ্ছে তোমার 7, r2 হচ্ছে 12। তাহলে ওমেগা 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60 ইনটু √7/। এটা হয়ে যাচ্ছে উত্তর। ক্যালকুলেশন করলে আসবে প্রায় 45 আরপিএম, 45.3 উত্তর কিন্তু আরপিএম। ঠিক আছে, করবে বাড়িতে। এবং এই ধারণাটা পরিষ্কার রেখো যে এক্ষেত্রে ঘর্ষণ বলটা কিন্তু থাকছে, তোমাকে না বলে দিলেও ঘর্ষণ বলের ব্যাপারটা তোমাকে নিয়ে আসতে হবে, এবং ঘর্ষণ বলের কনসেপ্ট থেকেই তোমাকে অঙ্কটা করতে হবে। বেশ, নেক্সট প্রবলেমে চলে যাই। বলছে একটা সুতো থেকে, একটা ফিক্সড প্রান্ত থেকে একটা সুতোর সাহায্যে একটা বস্তু ঝুলছে, এবং এই সুতোটার দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে বোধহয় 26 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার দীর্ঘ একটা সুতো বা তারের এক প্রান্ত প্রথমে ও বিন্দুতে ফিক্সড আছে, নিচে ঝুলছে। এবার তুমি কি করলে, ওই সুতোটাকে আনুভূমিক হয় না এরকম ভাবে তোমার কাছে ঝুলছে মনে করো, তুমি কি করলে এটাকে এইভাবে ঘোরাতে শুরু করবে। তাহলে তাই যদি হয় তাহলে বস্তুটা এইভাবে ঘুরতে থাকবে মোটামুটি, ঠিক আছে? তাহলে বস্তুটা এরকম একটা আনুভূমিক বৃত্তপথে ঘুরতে থাকবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটার অবস্থান। এটা হচ্ছে রেডিয়াস। আচ্ছা, একটু নাম দিয়ে দিই। সাপোজ এটা সি দিলাম, এটা নামটা পরে দিচ্ছি। জিনিসটা বোঝা গেছে যে আমার কাছে 26 সেন্টিমিটার দীর্ঘ একটা সুতো আছে, সুতোটার এক প্রান্ত ফিক্সড আছে আর নিচের প্রান্তে একটা বস্তু আছে। তুমি কি করলে বস্তুটাকে আনুভূমিক বৃত্তপথে ঘোরাতে শুরু করবে। প্রশ্ন দিয়েছে আনুভূমিক পথে ঘুরছে, তারটি উল্লম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত। মানে তুমি যত অ্যাঙ্গেল দিতে পেরেছো সেটা হচ্ছে 30 ডিগ্রি। যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্টিকেল, মানে ওই অবস্থানে, মানে এই অবস্থানে বস্তুটার দ্রুতি কত হবে সেটা বার করতে হবে। প্রশ্ন বোঝা গেছে যে সুতোর সাহায্যে একটা বস্তু ঝুলছিল, সেটাকে আমি আনুভূমিক বৃত্তপথে ঘোরালাম, হরাইজন্টাল সার্কুলার প্লেন, তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘোরাচ্ছি উইথ দ্য ভার্টিক্যাল। তাহলে সেক্ষেত্রে অ্যাট এনি পজিশন, সব পয়েন্টে তো সেম হবে, সমবৃত্তীয় গতি, অ্যাট ইচ এন্ড এভরি পয়েন্ট স্পিড উইল বি কনস্ট্যান্ট। তোমাকে সেই স্পিডের মানটা কত হবে সেটা বার করতে হবে। আচ্ছা, কিভাবে করব? তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমি বের করে ফেলি যে ফোর্স কি কি হবে। দেখো, ফার্স্ট অফ অল এমজি, ওজন, এমজি নিচের দিকে কাজ করবে, টান আছে, টানটা কাজ করবে টুয়ার্ডস দ্য ওয়্যার। ঠিক আছে, আর কি কাজ করবে? আরেকটা বল এখানে কাজ করবে
সেটা হচ্ছে তোমার অপকেন্দ্র বল, দ্যাট ইজ mv স্কয়ার বাই r। কারণ বস্তুটার সঙ্গে তো সেম ফ্রেমে ঘুরছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা অপকেন্দ্র বলটাকেই নেবো, অথবা তুমি ভাবতে পারো দিস উইল প্রোভাইড সেন্ট্রিপিটাল ফোর্স, এই বলে সেই ইকুয়ালই হবে। এই হয়ে গেল mv স্কয়ার বাই r। তাহলে এই তিনটে ফোর্স বস্তুটার উপর কাজ করছে। এবার তোমাকে ইকুইলিব্রিয়াম আনতে হবে। তাহলে ডিটাকে আমি উপাংশে ভাঙলাম, একটা উপাংশ উপরের দিকে, একটা উপাংশ এদিকে। এটা 30 হলে এটা ছিল টি, আর এটা হয়ে যাবে টি cos 30, এটা 30 হবে, তাহলে এটা পড়ে থাকছে টি sin 30। দেখো ঘুরে ফিরে সেই একই ব্যাপার, তাই না? ভেক্টরের বিভাজন বলেছিলাম, ওটা ছাড়া তোমার এগোবে না। at each and every step we will require that ভেক্টর বিভাজন। আচ্ছা এবার দেখো তোমার কিন্তু অঙ্কটা অনেকটা পরিষ্কার। আমি টিটাকে উপাংশে ভেঙে দিয়েছি, যেটাকে উপাংশে ভাঙা হয় সেটাকে মনে মনে বাদ দিতে হয়। আমি ধরে নিই সেই বলটা আর নেই, টিটাকেই ভেঙেছি এইভাবে। তাহলে এবার তুমি ছবিটা দেখো, এই দুটো ফোর্স ইকুয়াল হবে আর এই দুটো ফোর্স ইকুয়াল হয়ে যাবে। তাহলে ফ্রম ইকুইলিব্রিয়াম তুমি যদি 30 নাও দেখাও, থিটা দিয়ে দেখাতে তাও চলতো। তাহলে আমার পড়ে থাকছে টি cos 30 ইকুয়াল টু mg, আর এদিকে পড়ে থাকছে টি sin 30 ইকুয়াল টু mv স্কয়ার বাই r। তাহলে আমি প্রথমেই কি করব, 1/2 অথবা 2/1টা করে দাও sin বাই cos। ট্যানটা আমাদের খুব পছন্দের, কটের থেকে আমরা ট্যানটাকে পছন্দ করি, সেজন্য sin বাই cos করলাম। তাহলে এটা পড়ে থাকছে tan 30, এটা পড়ে থাকছে v স্কয়ার বাই r। তাহলে tan 30 মানে হচ্ছে 1/√3। আচ্ছা আমার v বের করতে হবে, তাই না? তাহলে v স্কয়ার ইকুয়াল টু gr tan 30। এটা পড়ে থাকছে v ইকুয়াল টু √g r ইনটু 1/√3। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে g এর মান তো আমি জানি, কিন্তু r এর মান কিন্তু দেওয়া নেই। তাহলে r এর মান আমি বের করব কি করে? দেখো r এর মান কিন্তু খুব সহজে বের করে দেওয়া যায়। কিভাবে? আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ ভাবি, এটার ব্যাসার্ধ r এইটুকু, তাহলে r বাই এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে দেখো 26 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি বলতে পারি sin 30 ইকুয়াল টু r বাই 26, লম্ব বাই অতিভুজ। তাহলে r ইকুয়াল টু করে থাকছে 26 ইনটু sin 30, sin 30 মানে হাফ। তাহলে r এর মান কিন্তু 13 সেন্টিমিটার। সেন্টিমিটারে দিয়েছিল, তাহলে সবটা সেন্টিমিটারে করব। তাহলে এটা করে থাকছে 980 ইনটু 13/3, টোটালটা আবার দুটো বার দিচ্ছে। যা আসবে সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে। এটা মোটামুটি আসবে 85, আর এটা আসবে 85.77 সেন্টিমিটার পার সেকেন্ড। মিটারে করলে 0.85 বা 0.86 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? খুব সিম্পল অঙ্ক। নেক্সট একটা আলোচনা দেয় যে তুমি একটা বৃত্তাকার পথে বাঁক নিচ্ছ। তো যদি বৃত্তাকার পথে বাঁক নাও, তোমার পক্ষে 45 ডিগ্রি কোণে বাঁক নেওয়া সম্ভব নয়। এটা হচ্ছে প্রশ্ন। To prove that you cannot take a turn in a circular path making an angle 45 degree with the vertical. সে ভার্টিক্যালি বলো আর হরাইজন্টাল বলো, 45 হলে দুদিকেই 45 হবে। আচ্ছা এটা আমি প্রুফ করব কি করে? তো অলরেডি দেখো আমরা এই ধরনের একটা প্রমাণ করেছি যে tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। যদি একটা সার্কুলার পাথের রেডিয়াস r হয় এবং তুমি যদি v ভেলোসিটিতে টার্ন নিতে চাও, and if the angle made by you with the vertical is theta, then tan theta equal to v square by rg। এটা আমরা জানি। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে theta cannot be 45 ডিগ্রি, মানে থিটার মান 45 এর কম হতে হবে, 45 এর বেশি হলে হবে না। আচ্ছা কিভাবে করব? এবার যদি আমি ফ্রিকশনাল ফোর্সের কনসেপ্ট নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি, ওখানে দেখিয়েছি mu mg equal to mv square by r, তাই না? mu mg equal to mv square by r। তাহলে এখান থেকে mu equal to করে থাকছে দেখো v square by r। This is equation number 2, this is equation number 1। এবার দুটোকে একসঙ্গে মেলাও তো, 1 আর 2 দুটোই v square by rg। তাহলে আমি লিখতে পারি mu equal to tan theta। ঠিক?
এবার থিটার মান 45 করলে আমার কি হয়ে যাচ্ছে, মিউর মান 1 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি বলেছি, মিউর মান সবসময় এক অপেক্ষা কম হতে হবে, হলে ভালো। সে একটা বিশেষ কেসে মিউর মান একের থেকে বেশি করা যায়, এটা আমি মানছি, কিন্তু ইন জেনারেল মিউ মাস্ট বি অলওয়েজ লেস দেন 1। তাহলে লেস দেন 1 করলে কি হতে হবে, থিটার মান 45 হতে হবে। তাহলে তোমাকে এখানে বলতে হবে মিউ ইকুয়াল tan থিটা চলে এলো, তারপরে বলতে হবে থিটার মান 45 হলে মিউ ইকুয়াল টু 1 হয়ে যায়, যেটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, সুতরাং 45 ডিগ্রি কোণ করে টার্ন নেওয়া কোনো সাইকেল আরোহীর পক্ষে সম্ভব। ঠিক আছে, বেশ। আর একটা জিনিস তো এখানে শেষ করব আজকের ভিডিওটা। বলছে একটা গাড়ি একটা সেতুর ওপর দিয়ে যাচ্ছে, তো সেতুটা যদি এই রকম হয়, উত্তল হয়, এত উঁচু হয় না যদিও, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম, এতটা টার্নযুক্ত সেতু হয় না। তো আমি ধরে নিলাম একটা অবতল সেতু আছে, একটা উত্তল সেতু আছে, বুঝতেই পারছো, দিস ইজ কনভেক্স উত্তল, আর এটা হচ্ছে অবতল সেতু। এখানে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটার একটা ভর দেওয়া আছে, আর এখানে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটার একটা ভর, অবভিয়াসলি সেম গাড়ির কথা বলছি। তো প্রশ্ন দিচ্ছে যে যখন গাড়িটা এভাবে টার্ন নেবে বা যাবে, তখন কি নির্ণয় করতে হবে, সেতুটি গাড়িটির উপর যে বল প্রয়োগ করে সেটা নির্ণয় করতে হবে। উত্তল যখন তখন কত হবে, অবতল যখন তখন কত হবে, সেম হবে না আলাদা হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে প্রথম কথা যেটা আমি করতে পারি, যেভাবেই থাকুক না কেন গাড়িটার ওজন নিচের দিকে কাজ করবে, আর লম্ব প্রতিক্রিয়া উপর দিকে কাজ করবে। একই রকম ভাবে এটাতেও তাই, গাড়ির ওজন নিচের দিকে কাজ করবে আর লম্ব প্রতিক্রিয়া উপর দিকে কাজ করবে। তাহলে বাকি কি রইল, বাকি রইল হচ্ছে অভিকেন্দ্র বল। আমি এখনো অভিকেন্দ্র বলের অস্তিত্ব কোথাও ধরিনি, কিন্তু এটাও সার্কুলার পাথ, এটাও সার্কুলার পাথ। মেবি আমি একটাকে কনভেক্স আর কনকেভ বলেছি, কিন্তু দুটোই সার্কুলার ভাবতে পারি, আর পার্ট অফ সার্কুলার পাথ। তাহলে সেক্ষেত্রে দেয়ার মাস্ট বি সাম সেন্ট্রিপিটাল ফোর্স। এবার তাহলে ইকুয়েশন অফ মোশন কিভাবে লিখবো সেটা তোমাকে জানতে হবে, যদি সার্কুলার মোশনের কথা আনতে চাই এরকম। তো মনে রাখবে সব সময় ইকুয়েশন লেখার সময় নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার, অর্থাৎ কেন্দ্রমুখী মোট বলটাকে আমি mv²/r লিখব। মনে থাকবে এই লাইনটা তুমি সব সময় মনে রাখবে যে নেট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার, অর্থাৎ কেন্দ্রমুখী মোট বলটাকে আমি mv²/r লিখব। তাহলে এখানে তুমি ভাবো উত্তলের ক্ষেত্রে কেন্দ্রটা কোন দিকে আছে, কেন্দ্রটা নিচের দিকে আছে, তাহলে কেন্দ্র বরাবর মোট বল কত হবে, mg - r, কারণ mgটা কেন্দ্রের দিকে আর rটা কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে যখন উত্তল সেতু হবে আমার লেখা উচিত mg - r equal to mv²/r, where r is the radius of the circular path। আমাকে কি নির্ণয় করতে হবে, r। তাহলে r equal to করে থাকবে mg - mv²/r, অথবা তুমি আরেকটু সাজিয়ে দিতে পারো mg - v²। বুঝছে? আর এই ক্ষেত্রে যদি আমি যাই তাহলে কেন্দ্রটা কোন দিকে, এই দিকে, তাহলে কে কোন কি লিখবো, r - mg হচ্ছে লব্ধি বল টুয়ার্ডস দ্য সেন্টার, তাই না, টুয়ার্ডস দ্য সেন্টার r, আর অ্যাওয়ে হচ্ছে mg। তাহলে এক্ষেত্রে লব্ধি বল হয়ে যাচ্ছে r - mg, তাহলে আমি লিখবো r - mg equal to mv²/r। তাহলে r equal to হয়ে যাবে mg plus v²/r। এই লাইনটা কিন্তু সব সময় মনে রাখবে, তবে তুমি ইকুয়েশন অফ মোশন লিখতে পারবে, আদারওয়াইজ অসুবিধা হবে। আবার বলে দিচ্ছি, তুমি যখনই বৃত্তাকার গতির এরকম ব্যাপার আসবে, ইউ উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য নেট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার, কেন্দ্র বরাবর মোট লব্ধি বল কত, যা হবে সেটাকে আমি অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল, দুটোরই এক্সপ্রেশন সেম, ওইভাবে ভাবার দরকার নেই। তুমি সেটাকে mv²/r বা m ω²r যেভাবেই প্রকাশ করতে চাইবে তার সঙ্গে সমান করে দেবে।